সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এই অধ্যায়ের যে মূল আলোচ্য বিষয় অর্থাৎ পরমাণুর গঠন, বিভিন্ন গঠন সম্পর্কিত যে মডেলগুলো আছে সেই মডেলগুলো নিয়ে আলোচনা শুরু করব। আমরা এই মডেল পড়ার জন্যেই মূল কণিকাগুলা সম্পর্কিত ধারণা নিচ্ছিলাম। এখন আমরা একটা একটা করে মডেল দেখা শুরু করব। সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যে মডেল অর্থাৎ তোমাদের বইতে বা সিলেবাসের অন্তর্ভুক্ত যে মডেলের বিশেষ যে অংশটা অর্থাৎ বিশেষ জায়গা জুড়ে বেশি জায়গা জুড়ে যে মডেলটা আছে সেটা হচ্ছে বোর পরমাণু মডেল। বোরের আগে রাদারফোর্ডের পরমাণু মডেল আছে, এটা তোমরা জানো। তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি বলো তো যে হচ্ছে পরমাণুর মডেল প্রথম কে দিয়েছিল, এই প্রশ্নটা করলে ম্যাক্সিমাম পোলাপান উত্তর দিবে হচ্ছে রাদারফোর্ড। তবে রাদারফোর্ডের আগেও আরেকজন বিজ্ঞানী মডেল দিয়ে গেছিল। আমরা রাদারফোর্ডকে স্মরণ করি কিন্তু রাদারফোর্ডের আগে যিনি ছিলেন তাকে স্মরণ করি না। অর্থাৎ রাদারফোর্ডেরও আগে একজন মডেল দিয়ে গেছিল, সে ছিল হচ্ছে বিজ্ঞানী থমসন, জে জে থমসন। বাপ কা ভি বাপ হোতা হে রে বেটা। অর্থাৎ রাদারফোর্ডেরও আগে আরেকজন ছিল, উনাকে আমরা স্মরণ করি না, উনাকে স্মরণ করব এখন। অর্থাৎ আমরা শুরুতে পড়ব হচ্ছে থমসন পরমাণু মডেল। থমসনের পড়ার পরে তারপর আমরা রাদারফোর্ডের দিকে যাব। তো থমসন যে মডেলটা দিয়েছিল, থমসনের মডেলটা অবশ্যই অস্পষ্ট ছিল এবং থমসনের যে মডেলটা সেটা হচ্ছে বর্তমানে যে সুগঠিত যে মডেল অর্থাৎ মডেলের যে ধারণাগুলো আছে সেই ধারণার বহির্ভূত ছিল। অর্থাৎ ওইটা ছিল লেটেস্ট ধারণা ছিল না, অনেক ত্রুটিপূর্ণ ছিল। তবে উনি হচ্ছে শুরুর কাজটা করে গেছিলেন। দেখো থমসনের যে মডেল সেই মডেলটা হচ্ছে পরমাণুকে তিনি এইভাবে উপস্থাপন করেছিল। থমসনের পরমাণু মডেলের কিছু স্বীকার্য আছে, কিছু সীমাবদ্ধতা আছে, আমরা সবগুলাই দেখব। তবে থমসনের মডেলের কিছু বিকল্প নাম আছে, এটাকে বিকল্প কয়েকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে প্লাম পুডিং মডেল। প্লাম পুডিং মডেল বিকল্প নাম, প্লাম পুডিং মডেল। অথবা এটার যদি বাংলা লিখি তাহলে প্লামের বাংলা কি? কিসমিস। প্লাম, ওটা প্লামের বাংলা তাল না, এটা প্লামের বাংলা হচ্ছে কিসমিস। তাহলে এটা যদি বাংলায় লিখি তাহলে কি হবে? কিসমিস পুডিং মডেল। অর্থাৎ প্লাম পুডিং মডেল অথবা কিসমিস পুডিং মডেল। অর্থাৎ যখন পুডিং বানানো হয় তোমরা দেখবা পুডিংয়ের উপরে ছোট ছোট করে কিসমিস দেওয়া থাকে। অর্থাৎ কিসমিসের এই পুডিংয়ের উপরে যে কিসমিস, এইরকম একটা মডেল তিনি তুলনা করেছিল, মানে অর্থাৎ পুডিংয়ের সাথে পরমাণুর মডেলের একটা তুলনা দিয়ে গেছিল। এছাড়াও এটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে তরমুজ মডেল। কি সুন্দর সুন্দর নাম মডেলের, এটাকে তরমুজ মডেল নামেও ডাকা হয়। তো ওনার যে মডেলটা ছিল সেটা হচ্ছে কিছুটা এরকম ছিল যে পজিটিভ চার্জগুলো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তবে ফিক্সড থাকে, পজিটিভ চার্জগুলো মুভ করে না। বিজ্ঞানী থমসন বলে গেছিল যে পজিটিভ চার্জগুলো মুভ করে না, পজিটিভ চার্জগুলো ফিক্সড থাকে। আর মুভ করে কোনগুলা? মুভ করে হচ্ছে যে ইলেকট্রন যেগুলো আছে, ইলেকট্রনগুলো বিভিন্ন জায়গায় মুভ করতে পারে। এই পরমাণুর টোটাল জায়গা জুড়ে ইলেকট্রনগুলো বিভিন্ন জায়গায় মুভ করতে পারে। এটা ছিল হচ্ছে থমসনের মডেলের যে ব্যাখ্যা, সেটা ছিল। উনি একটা পরমাণুর ব্যাসার্ধ বলেছিল যে পরমাণুর একটা ব্যাসার্ধ আছে, পরমাণু এত ব্যাসার্ধের হতে পারে। আর পরমাণুর চার্জ নিরপেক্ষ, এই কথাটা উনি বলে গেছিল। অর্থাৎ পরমাণুতে পজিটিভ চার্জ যতটা থাকবে নেগেটিভ চার্জ ঠিক ততটা থাকবে। 10টা পজিটিভ চার্জ থাকলে 10টা নেগেটিভ চার্জ থাকবে। অর্থাৎ নিরপেক্ষ কথাটার অর্থ হলো কোনো পক্ষেই না, অর্থাৎ দুই পক্ষের জন্যে সমান। উনি বলেছিল এই কথা যে পরমাণু চার্জ নিরপেক্ষ এবং পরমাণুর যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধটা উনি বলে গেছিল। কত বলেছিল? 10⁻⁻10 মিটার বলে গেছিল। এটা ছিল বিজ্ঞানী
থমসনের যে মডেল সেই মডেলের তার স্বীকার্যগুলা। এছাড়াও তিনি বলেছিল আরেকটা কথা, যেটা হচ্ছে পজিটিভ চার্জ যেগুলো আছে, পজিটিভ চার্জগুলো নিরবিচ্ছিন্ন, অর্থাৎ পজিটিভ চার্জগুলো মুভ করে না, দৌড়ায় না, এরা লাফালাফি করে না। আর নেগেটিভ চার্জগুলো হচ্ছে বিচ্ছিন্নভাবে অবস্থান করে পরমাণুর মধ্যে। এই যে একটা পরমাণুর মডেল, এই পরমাণুর মধ্যে, অর্থাৎ আমরা তো পরমাণুকে এভাবে চিনি না, পরমাণুকে আমরা এখন যেভাবে চিনি এইভাবে উপস্থাপন করার কারণে অনেকের মাথায় আসতে পারে এটা আবার কি মডেল। সবার প্রথমে আমাদেরকে তো হচ্ছে রাদারফোর্ড মডেল দিয়ে গেছে, বোর মডেল দিয়ে গেছে, তারপরে না আমরা জানি যে পরমাণুর গঠনটা এরকম হয়। কিন্তু তার আগে যে সমস্ত মানুষজন ছিল তারা হচ্ছে থমসনের মডেলটাকে পরমাণুর মডেল হিসেবে ধরে নিয়েছিল। তো এখানে চারটা যে সিদ্ধান্ত বা স্বীকার্য সেটা আমার বলা হয়ে গেছে অলরেডি। পরমাণুর একটা ব্যাসার্ধ তিনি বলেছিল, পরমাণু চার্জ নিরপেক্ষ কথাটা বলেছিল, এবং পজিটিভ চার্জ বিচ্ছিন্নভাবে না, এটা নিরবিচ্ছিন্নভাবে অবস্থান করে, অর্থাৎ এটা মুভ করে না। আর নেগেটিভ চার্জ সেটা হচ্ছে এটা বিচ্ছিন্নভাবে অবস্থান করে, অর্থাৎ ইলেকট্রন। তো এই হচ্ছে মোটামুটি চারটা স্বীকার্য আমি লিখে রেখেছি, সিদ্ধান্ত বা স্বীকার্যগুলা। দেখো, ধনাত্মক চার্জ নিরবিচ্ছিন্নভাবে থাকে, ঋণাত্মক চার্জ বিচ্ছিন্নভাবে থাকে। এরপরে হচ্ছে আমাদের যেটা পরমাণুর ব্যাসার্ধ 10⁻⁻10 মিটার, এবং পরমাণু সমূহ চার্জ নিরপেক্ষ, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা ইকুয়াল টু প্রোটন সংখ্যা আমরা বলতে পারি। ইলেকট্রন সংখ্যা ইকুয়াল টু প্রোটন সংখ্যা, এটা আমরা বলতে পারি। এটা হচ্ছে পরমাণু সমূহের যে চার্জ নিরপেক্ষতা যেটা আছে সেটার প্রমাণ নির্দেশ করছে। তো এই ছিল হচ্ছে যে থমসনের পরমাণু মডেলের স্বীকার্যগুলা। তাহলে প্রথমত দেখে আমাদের কাছে মনে হচ্ছে অবশ্যই মডেলটা ত্রুটিযুক্ত, কারণ উনি বলেইছিল যে হচ্ছে পরমাণু চার্জ নিরপেক্ষ ঠিকই, কিন্তু পরমাণুর প্রোটনটা কোথায় থাকে আর ইলেকট্রনটা কোথায় থাকে এটা কিন্তু উনি বলে যেতে পারে নাই। অর্থাৎ গঠন সম্পর্কিত কোনো স্পষ্ট ধারণা নেই। দেখো, আমি সীমাবদ্ধতাগুলো লিখে রেখেছি এখানে, সীমাবদ্ধতাগুলো দেখো, যে গঠন সম্পর্কিত কোনো স্পষ্ট ধারণা নেই। এটা হচ্ছে প্রথম সীমাবদ্ধতা, অর্থাৎ যে কিভাবে অবস্থান করবে এটা জাস্ট উনি বিচ্ছিন্ন না নিরবিচ্ছিন্ন সেটা বলেছে, কিন্তু কোথায় কোনটা থাকবে সেটা উনি বলে যেতে পারে নাই। এরপর বর্ণালী সম্পর্কিত কোনো ধারণা উনি দিতে পারে নাই। বর্ণালী নিয়ে সামনে আমাদের ডিটেলস পড়াশোনা আছে, অর্থাৎ বর্ণালীর মোড় সম্পর্কিত ধারণা উনি দিতে পারে নাই। মানে বর্ণালীর মোড় যেটা আমাদের রাজশাহী শহরে, এই বর্ণালীর মোড় সম্পর্কিত ধারণা থমসন দিতে পারে নাই। কে দিয়েছিল? বর্ণালীর মোড়ের ধারণা বোর দিয়েছিল, তাই না? তারপর থেকেই বর্ণালী নামকরণ করা হয়েছে, বর্ণালীর মোড়। আচ্ছা, তো এই বর্ণালী নিয়ে আমরা ডিটেলসে পড়বো। বর্ণালীর উপরে 2-3টা ক্লাস হবে, আমরা সামনের ক্লাসগুলোতে পাবা। তো এখন এই যে ইলেকট্রন যেটা আছে, যে ইলেকট্রনের গতিবেগ সম্পর্কিত উনি কোনো ধারণা দেন নাই। ইলেকট্রন যে কিভাবে মুভ করে, কত গতিতে মুভ করে, যে ইলেকট্রন সজোরে ঘুরে নাকি ইলেকট্রন মানে এখানে এই ধারণাও ছিল না যে ইলেকট্রন আসলে ঘুরে নাকি করে। ইলেকট্রন কি এইভাবে ছোটাছুটি করে, এইভাবে মুভ করে বেড়ায়, নাকি ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান অরবিটালে থাকে না অরবিটে থাকে, সমস্ত ধারণা ছিল না। জাস্ট উনি একটা থিম দাঁড় করিয়েছিল। এরপরে নিউক্লিয়াস সম্পর্কিত উনি কোনো তথ্য দিতে পারে নাই। এটা ছিল হচ্ছে বিজ্ঞানী জে থমসনের যে মতামত, সেই মতামতগুলা এবং তার সিদ্ধান্ত এবং তার কিছু ত্রুটি যেগুলা ছিল সেইগুলা। এই যে থমসন একটা মডেল দাঁড় করায় গেল, থমসনের এই মডেলের যে ধারণাগুলো আছে এই ধারণাগুলোকে কাজে লাগিয়ে বিজ্ঞানী রাদারফোর্ড তখন কাজ শুরু করলো। অর্থাৎ আমাদের যে বিজ্ঞানের জগৎটা, এই বিজ্ঞানের জগৎটা কিন্তু থেমে থাকে না। সায়েন্টিফিক যে এরিয়াটা, এই জায়গাটায় একজন বিজ্ঞানী কাজ শেষ করে যায়, আরেকজন ওই জায়গা থেকে শুরু করে, এবং এক একটা গবেষণায় বেশ দীর্ঘ সময় লেগে যায়। তো এখানে মডেল নিয়ে যে গবেষণা করছিল, মডেল যেটা দিয়েছিল থমসন, এই থমসনের মডেলটার যে ত্রুটিগুলো ছিল বা ক্লুগুলো ছিল, সেই ক্লুগুলো নিয়ে বিজ্ঞানী রাদারফোর্ড কাজ করা শুরু করেছিল। তো আমরা থমসন সম্পর্কিত তথ্যগুলো জানলাম। এবার আমরা দেখব এই থমসনের যে ত্রুটিগুলা বা থমসনের যে সিদ্ধান্ত বা থমসনের যে সফলতা বা ত্রুটি, এইগুলা নিয়ে বিজ্ঞানী রাদারফোর্ড কি বলেছে সেই কথাগুলো এখন আমরা দেখব। এখন আমরা রাদারফোর্ডের মডেল দেখব।
দেখো, রাদারফোর্ড যে মডেলটা দিয়েছিল, রাদারফোর্ডের মডেলটা উনি দিয়েছিলেন হচ্ছে 1911 সালে। 1911 সালে রাদারফোর্ড মডেলের বেশ কিছু স্বীকার্য আছে এবং বেশ কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট রাদারফোর্ড মডেল বলা মাত্রই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা মাথায় নিয়ে চলে আসে। দিস ইজ নট দ্য হোল মডেল অফ রাদারফোর্ড, ইটস অনলি এ পার্ট অফ রাদারফোর্ড মডেল। এটা রাদারফোর্ড মডেলের একটা পার্ট, এটা রাদারফোর্ডের একটা স্বীকার্য। ইটস অনলি এ পয়েন্ট অফ রাদারফোর্ড মডেল। এটা পুরা মডেল চিন্তা করে নেওয়া যাবে না। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা টোটাল একটা ডিফারেন্ট পরীক্ষা, টোটাল একটা ডিফারেন্ট এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টের মাধ্যমে উনি নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন, এটা তার একটা সফলতা ছিল। এটা কিন্তু মডেলের হোল পার্ট না। তাহলে মডেলের টোটাল পার্টটা কি সেটা আমরা দেখব। তার আগে দেখো, যেটা হচ্ছে ওনার সব থেকে বড় আবিষ্কার, সেটা ছিল হচ্ছে উনি এই যে নিউক্লিয়াস আবিষ্কার করেছিল। অর্থাৎ উনি কক্ষপথ সম্পর্কিত ধারণা ঠিকই দিতে পারে নাই, কিন্তু উনি কিন্তু মাঝখানে যে প্রোটন থাকে সেটা বলে গেছিল। এর আগে থমসনের মডেলটা দেখো তো, থমসন কিন্তু বলে গেছিল পরমাণু চার্জ নিরপেক্ষ, কিন্তু থমসন বলে যেতে পারে নাই যে পজিটিভ চার্জটা কোথায় থাকে আর নেগেটিভ চার্জটা কোথায় থাকে। কিন্তু রাদারফোর্ড কি করলো, রাদারফোর্ড এসে বলে দিয়ে গেল যে পজিটিভ চার্জটা কেন্দ্রে থাকে আর নেগেটিভ চার্জটা বাইরে ঘূর্ণায়মান থাকে। এই কথাটা রাদারফোর্ড এসে বলে দিয়ে গেল। এখানে দেখো, উনি সৌরজগতের সাথে তুলনা করেছিল, এটা ছিল তার বড় একটা ভুল। আমরা যদি একটা কথা বলি, সেই কথাটা যতটা না গুরুত্বপূর্ণ, মানুষ ভেদে দেখো, একটা মানুষ ভেদে কথার পার্থক্য চলে আসে। যেমন ধরো, যদি আমি তোমাকে বলি যে ঠিক আছে তুমি কালকে আসো, তোমার বিষয়টা আমি দেখব। কেউ একজন ধরো আমার সামনে এসে বললা যে ভাই আমার তো খুব সমস্যা, আমি মেসের ভাড়া দিয়ে থাকতে পারছি না, এটা সেটা, কথার কথা ধরো। বা ধরো কেউ বের হয়ে গেছে, মানে অনেক আগে, তো অনার্স লাইফ শেষ, এখন এসে বলছে ভাই চাকরি বাকরি পাচ্ছি না, খুব সমস্যা, একটা কি করা যায়, একটা ব্যবস্থা করে দিলে কোনো কিছু ভালো হয়। এখন ধরো আমি বললাম যে ঠিক আছে তুই কালকে আসিস, আমি দেখব তোর বিষয়টা। এটা একরকম কথা। আরেকটা বিষয় হলো, ধরো এখানে আমার কাছে না এসে গেল হচ্ছে রাজশাহী শহরের সিটি কর্পোরেশনের যে মেয়র লিটন চাচার কাছে, যদি যে ওর সমস্যাটা বলে এবং বলার পর যদি লিটন চাচা বলে ঠিক আছে, আশ্বস্ত করে যদি বলে ঠিক আছে সমস্যা নেই, আমি তোর বিষয়টা দেখব, কালকে একটা ব্যবস্থা করে দিব, কার কথার মূল্যায়নটা বেশি হবে? নিঃসন্দেহে লিটন চাচারটা বেশি হবে। এরপর ধরো লিটন চাচার কাছে না যেয়ে আমাদের প্রধানমন্ত্রীর কাছে গেল, প্রধানমন্ত্রী যদি বলে ঠিক আছে কালকে এসো, তোমার বিষয়টা আমি দেখব, প্রধানমন্ত্রীর দেখা, লিটন চাচার দেখা আর আমার দেখা, এই তিনজনের দেখা কি সমান? কখনোই সমান না। অর্থাৎ পার্সন টু পার্সন ভ্যারি করে যে হচ্ছে একটা কথার গুরুত্ব কতটুকু। আমাদের কাছে মনে হতে পারে আপাত দৃষ্টিতে যে আমাদের বিজ্ঞানী রাদারফোর্ড যখন বলে গেছিল যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে সূর্যের চারপাশে গ্রহ নক্ষত্রের মতো, যেমন সূর্যের চারপাশে যেমন গ্রহ নক্ষত্রগুলো ঘূর্ণায়মান, ঠিক এরকমই নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান, এটা বলে গেছিল রাদারফোর্ড। আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হতে পারে যে কথাটা ভুল, তো উনি বলে নাই, উনি তো বলেইছে যে হচ্ছে গ্রহ নক্ষত্রের মতোই ঘূর্ণায়মান, তাই না? অর্থাৎ যদি একটু সূক্ষ্মভাবে চিন্তা করি, মনে হতে পারে যে হচ্ছে গ্রহ নক্ষত্রগুলাও তো এক একটা কক্ষপথে ঘুরে, অর্থাৎ তাদেরও তো একটা গতিপথ আছে, অর্থাৎ নির্দিষ্ট পথেই তো ঘুরে। তাহলে সেক্ষেত্রে রাদারফোর্ড কি ভুল বলেছে? ভুল বলেছে। সেই ভুলটা ছিল হচ্ছে সূক্ষ্ম একটা ভুল, যেটা হচ্ছে যে পজিটিভ আর নেগেটিভের উনি তুলনাটা একটু ভুল করেছিল, যে ওনার যে নিরপেক্ষ গ্রহ উপগ্রহের সাথে যে তুলনা ছিল, আর এখানে হচ্ছে পজিটিভ নেগেটিভের তুলনাটা চলে আসছে। তো যাই হোক, আমি ত্রুটি পড়ানোর সময় এগুলোর ব্যাখ্যাটা দিচ্ছি। তো উনি যে মডেলটা দিয়েছিল তার মডেলটাকে হচ্ছে বলা হয় সোলার সিস্টেম অ্যাটম মডেল।
অথবা সৌর মডেলও বলা হয়। এগুলো হচ্ছে বিকল্প নাম। কত সালে দিয়েছিল? 1911 সালে। এবং ওনার মডেলটা হচ্ছে সোলার সিস্টেম অ্যাটম মডেল অথবা সৌর মডেল। তো এখানে ওনার যে স্বীকার্য বা তার যে স্বীকার্য অথবা তার যে মতামত বা তার যে সফলতা সেগুলো কি কি ছিল? প্রথমটা ছিল উনি হচ্ছে পরমাণু সম্পর্কিত ধারণা দিয়েছিল। পরমাণু যে চার্জ নিরপেক্ষ, অর্থাৎ পরমাণু সমূহ মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে পরমাণু বলে। এই ব্যাখ্যাটা উনি দিয়েছিল। অর্থাৎ পরমাণু যে চার্জ নিরপেক্ষ এই ব্যাখ্যাটা থমসনের থেকে ধার করা, এবং উনি পরমাণুর যে চার্জ নিরপেক্ষতা এটা নিয়েও উনি কথা বলেছিল। এরপরে হচ্ছে ওনার যে স্বীকার্য বা সিদ্ধান্ত, এটা একটা ছিল। এরপর হচ্ছে কেন্দ্রে, পরমাণুর যেটা কেন্দ্র আছে, কেন্দ্রে নিউক্লিয়াস বিদ্যমান। কেন্দ্রে নিউক্লিয়াস বিদ্যমান অর্থাৎ পরমাণুর কেন্দ্রে যে অংশটা আছে উনি ওটার নাম দিয়েছিলেন হচ্ছে নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসে সমগ্র ভর কেন্দ্রীভূত থাকে। যত ভর পরমাণুর, প্রত্যেকটা পরমাণুর ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। অর্থাৎ পরমাণুর ভর এই যে কেন্দ্র যেটা আছে সেন্টারে থাকে নিউক্লিয়াস। এটা ছিল তার বড় সফলতা। এটা নিয়ে আমরা পড়ব আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে এই নিউক্লিয়াস আবিষ্কার কিভাবে হয়েছে সেটা আমরা পড়ব। এরপরে হচ্ছে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। পরমাণুর ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা থাকে। অধিকাংশ স্থান ফাঁকা থাকে। পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। দেখো এই যে আমি যদি এই পরমাণুটাকে কল্পনা করি, যদিও উনি কক্ষপথের ধারণা দেন নাই, তারপরেও যদি আমি কল্পনা করি এভাবে, দেখো ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা না? এই যে ফাঁকা জায়গাগুলো দেখো, পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। উনি যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা করেছিলেন, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে এই সিদ্ধান্তটা নিয়েছিলেন যে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা থাকে। তো এটা হচ্ছে তার একটা সিদ্ধান্ত ছিল। আর একটা কি ছিল? পরমাণুর, তারপর হচ্ছে এখানে কেন্দ্র গেল, পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। এরপর আরেকটা সব থেকে বড় সফলতা যেটা, মানে ওনার যে সিদ্ধান্ত যেটা ছিল, সফলতা না এটা যদিও ত্রুটি, তারপরে ওনার সিদ্ধান্ত ছিল এই যে সূর্যের চারপাশে ঘূর্ণায়মান, সূর্যের চতুর্দিকে ঘূর্ণায়মান গ্রহ নক্ষত্রের মতো ইলেকট্রন সমূহ প্রোটনের চারপাশে ঘূর্ণায়মান। ইলেকট্রন সমূহ প্রোটনের চতুর্দিকে অনবরত ঘূর্ণায়মান। এটা ছিল হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ডের আরেকটা স্বীকার্য। অর্থাৎ দেখো আমরা বেশ কয়েকটা স্বীকার্য দেখে ফেললাম, যে হচ্ছে পরমাণুর যে ব্যাখ্যা, তারপর হচ্ছে কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, এরপর অধিকাংশ স্থান যে ফাঁকা থাকে সেটা একটা, তারপর হচ্ছে সূর্যের চারপাশে ঘূর্ণায়মান গ্রহ নক্ষত্রের মতো এই যে মডেল, এই তত্ত্বটা, এটা একটা। এরপর হচ্ছে উনি আরেকটা কথা বলেছিল, পরমাণু যে চার্জ নিরপেক্ষ, এটাও বলেছিল। যেমনটা পরমাণু চার্জ নিরপেক্ষ বলার সাথে সাথে উনি বলেছিল হচ্ছে যে পরমাণুর কেন্দ্রমুখী, অর্থাৎ ইলেকট্রনগুলার কিছু কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বল থাকে। কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বল সমান। বিমুখী বল কি ছিল? সমান ছিল। অর্থাৎ কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বল সমান ছিল। এটা হচ্ছে তার একটা ধারণা ছিল। কেন্দ্রমুখী আর কেন্দ্র বিমুখী বল বিষয়টা আবার কি? দেখো ওনার যে মডেল সেটা ছিল কিন্তু এরকম। বিজ্ঞানী রাদারফোর্ড যে মডেলটা দিয়েছিল সেটা কিন্তু এটা না, এটা বিজ্ঞানী বোরের মডেল, এটা রাদারফোর্ডের মডেল। অর্থাৎ এরকম চিত্র দিয়ে তোমাকে যদি কখনো প্রশ্ন করে যে এই মডেলটা কার, যেহেতু এটা সৌরজগতের মতো দেখাচ্ছে, আর সৌর মডেল বা সোলার সিস্টেম অ্যাটম মডেল যেটা, সেটা হচ্ছে রাদারফোর্ডের মডেল। অর্থাৎ এই মডেলটা কার মডেল? রাদারফোর্ডের মডেল। তো এখানে
উনি যে মডেলটা দিয়েছিল সেটা ছিল এরকম, দেখো যদি একটা ইলেকট্রন এভাবে আসে, ইলেকট্রনের যেমন এভাবে ঘূর্ণায়মান একটা পথ আছে, উনি এই ইলেকট্রনগুলো কেন্দ্রের দিকে যেমন আকর্ষিত হয়, কেন্দ্র থেকে এভাবে ছিটকে চলে আসতে চাই। দেখো এই যে এই জায়গাটায় দেখি এভাবে ঘুরতে চায় না, এভাবে ছিটকে চলে যেতে চাই, এটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। অর্থাৎ কেন্দ্র যেমনটা বলে ইলেকট্রনটাকে আকর্ষণ করে এবং কেন্দ্রের বাইরে যেই বলে যেতে চায় সেই বলটা হচ্ছে সমান থাকে। সমান থাকে বলেই ইলেকট্রন এবং প্রোটন ইনটেক থাকে, অর্থাৎ ইলেকট্রনগুলো ছিটকে চলে যায় না, আবার ভেতরে চলে আসে না। অর্থাৎ এরা হচ্ছে এই যে এই কেন্দ্রমুখী বলটা ভেতরের দিকে থাকে আর কেন্দ্র বিমুখী বলটা কোন দিকে যেতে চায়, বাইরের দিকে যেতে চায়। অর্থাৎ দুইটা সমান হয়ে যাওয়ার কারণেই এই নিরপেক্ষ পরমাণুগুলোতে পজিটিভ এবং নেগেটিভ চার্জের একটা সমতা থাকে। এই কথাটা কিন্তু থমসনও বলে গেছিল। থমসন কিন্তু কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী বলের কথা বলে নাই, কিন্তু উনি পজিটিভ এবং নেগেটিভ চার্জের কথা সমান বলেছিল। ঠিক আছে, বুঝাইতে পারলাম? আচ্ছা, তাহলে এই ছিল হচ্ছে মোটামুটি রাদারফোর্ড মডেলের যে সিদ্ধান্ত সেইগুলা। এবার আমরা রাদারফোর্ড মডেলের যে ত্রুটিগুলো আছে সেগুলো এক নজরে একটু দেখব। দেখো এখানে হচ্ছে রাদারফোর্ড মডেলের যে ত্রুটি, সেই ত্রুটিগুলো আমরা দেখব। ত্রুটির মধ্যে বেশ কয়েকটা ত্রুটি আছে, যেটা হচ্ছে প্রথমত উনি চার্জ যুক্ত পরমাণুর সাথে চার্জহীন যে গ্রহ নক্ষত্র সেটার তুলনা দিয়েছিল, এটা হচ্ছে সব থেকে বড় ত্রুটি। অর্থাৎ উনি যে সূর্য গ্রহ নক্ষত্রের সাথে যে তুলনাটা দিয়েছিল সেটা হচ্ছে আমাদের যে সূর্য গ্রহ নক্ষত্রগুলা ছিল হচ্ছে চার্জ নিরপেক্ষ, কিন্তু পরমাণু যেটা আছে পরমাণুটা কিন্তু পরমাণুর মধ্যে পজিটিভ এবং নেগেটিভ চার্জ দুইটা কিন্তু প্রকৃতি ভিন্ন। আর গ্রহ যেগুলো ঘুরছিল, গ্রহগুলা ঘূর্ণায়মান যখন ছিল প্রত্যেকটা গ্রহের কিন্তু চার্জ ছিল না, একটা অপরটাকে কেন্দ্র করে ঘুরছিল ঠিকই, কিন্তু প্রত্যেকটা ছিল চার্জ নিরপেক্ষ। কিন্তু এখানে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ ভিন্ন প্রকৃতির হওয়ায় একজন আরেকজনকে আকর্ষণ করে। তো এটা হচ্ছে তার একটা বড় ভুল ছিল। এরপর উনি আকার আকৃতি সম্পর্কিত ধারণা দিতে পারে নাই। আকার আকৃতি মানে হচ্ছে পরমাণু কতটুকু সাইজ, পরমাণুর আকৃতিটা কেমন হবে, শেপ সাইজ এগুলো কেমন হবে, জিনিসগুলো উনি দিতে পারে নাই ধারণা। অর্থাৎ একটা প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, দ্বিতীয়টার ব্যাসার্ধ কেমন হবে, তৃতীয়টার কেমন হবে, এভাবে ব্যাসার্ধগুলা বা আকার সম্পর্কিত ধারণা উনি দিতে পারে নাই। এটা ছিল তার দ্বিতীয় ত্রুটি। ত্রুটিগুলো আসলে নাম্বারিংটা হচ্ছে র্যান্ডমলি করা হয়েছে, আমি র্যান্ডমলি লিখেছি নাম্বারিংগুলা। তো এটা যে প্রথম ত্রুটি, এটা তো সব থেকে বড় ভুল, এটা তারপরে একটু ছোট ভুল এরকম না, ভুল তো ভুলই, সবগুলাই ত্রুটি। আর এরপর হচ্ছে হাইড্রোজেন বর্ণালী, অর্থাৎ বর্ণালীর ব্যাখ্যা দিয়েছিল বিজ্ঞানী বোর। রাদারফোর্ড কিন্তু বর্ণালীর কোনো ব্যাখ্যাই দিতে পারে নাই তার মডেলে, এটা ছিল তার ত্রুটি। যদিও এই যে ত্রুটি তারপর হচ্ছে আমি সিদ্ধান্ত যেগুলো বলছি এগুলো কিন্তু নিজে থেকে পড়ে নেওয়া যায়, তারপরেও যাতে তোমাদের পড়া সুন্দর মতো হয়ে যায় সেজন্য কিন্তু আমি নোট আউট করে পড়াচ্ছি। এই জিনিসগুলা নিজে থেকে পড়া যায় এবং তোমাদের ক্লাস 9-10 থেকে পড়া এগুলা তোমরা ছোটোবেলা থেকে পড়ে আসছো, মানে সায়েন্সের ছোটোবেলা মানে ক্লাস 9। তো যাই হোক, দেখো এখানে হচ্ছে বহু ইলেকট্রনীয় ধারণা দিতে পারে নাই, উনি হচ্ছে একটা শুধু এক ইলেকট্রনীয় জিনিসপত্র নিয়ে কথা বলেছিল, ইলেকট্রন বেশি থাকলে কি হবে সেটার ব্যাখ্যা উনি দিতে পারে নাই। এরপর হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী, ওই যে তোমরা হচ্ছে যেটা ছোটোবেলায় পড়েছো যে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী যদি ওই যে কক্ষপথে যদি না ঘূর্ণায়মান থাকে ভিন্নধর্মী চার্জ হওয়ার কারণে ইলেকট্রনটা একসময় এসে পজিটিভ চার্জ অর্থাৎ প্রোটনের মাঝখানে পতিত হবে এবং মডেলটা টোটালটা ব্যাহত হবে। তো বিষয়টা আসলে কেমন, বিষয়টা হচ্ছে এরকম যে হচ্ছে ওই যে ইয়ার মতো কি বলে ওই সেলুনে চুল কাটার মতো, একজন চুল কাটতে গেছে, চুল কাটতে যে বিভিন্ন স্টাইল দেওয়া থাকে, যেটা হচ্ছে সেলুনে দেখবা যে বিভিন্ন স্টাইলের কাটিং হেয়ার কাট দেওয়া থাকে। তো বিভিন্নজন বিভিন্ন হেয়ার কাট মানে ফলো করে, বিভিন্ন স্টাইলে চুল কাটে। তো এখন চুল কাটতে যে ওই যে কেজিএফ মুভির যে হিরো তার একটা স্টাইল দেওয়া আছে, পুষ্পার মুভি যে হিরো তার একটা স্টাইল দেওয়া আছে চুল হেয়ার কাটের। তো এরকম বেশ কয়েকটা স্টাইল দেওয়া আছে। একজন যে শুরুতে হচ্ছে বলছে আমার যে আমি সালমান খান স্টাইলে চুল কাটবো, সালমান খানটাই পরে বলি, উনি সালমান খান না, ধরো শুরুতে বলছে হচ্ছে ইয়ার স্টাইলে কি বলে কেজিএফ মুভির যে হিরো ওনার স্টাইলে চুল কাটবে। তো বিল কত, বিল হচ্ছে 300 টাকা। ঠিক আছে, এরপর চুল কেটে দিয়েছে।
কাটার পরে বলছে এটা তো ভালো লাগছে না, তাহলে এবার পুষ্পা স্টাইলে চুল কেটে দেন। পুষ্পা মুভির যে হিরো ওর স্টাইলে, ওই স্টাইলে চুল কেটেছে, বিল হচ্ছে 200 টাকা। এবার বলছে না এটাও ভালো লাগছে না, এবার আমির খান স্টাইলে চুল কাটেন। আমির খান স্টাইলে চুল কেটেছে, ওটার বিল হচ্ছে ধরো ওটারও 200 টাকা। এবার বলছে না এটাও ভালো লাগছে না, এবার সালমান খান স্টাইলে কাটেন। সালমান খান স্টাইলে কেটেছে, সালমান খান স্টাইলে কেটে ওইটার বিলও ধরো 150 টাকা। তাহলে কত হলো? 4টা স্টাইলে কাটা হয়ে গেল। এরপর বলছে যে না এটাও ভালো লাগছে না, আমি যদি নাড়া করি তাহলে কেমন লাগবে? নাড়া করলে কয় টাকা লাগবে? নাড়া করলে 2 টাকার একটা ব্লেড লাগবে, ব্লেড হলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এবার নাড়া করেন। এবার নাড়া করার পরে বলছে আমার বিল কত? তোর বিল কত? নাপিত হিসাব করে বলছে এই যে কত, এদিকে ছিল হচ্ছে শুরুতে 300, তারপর 200, 200, 150, আর এদিকে হচ্ছে 3 টাকা। তাহলে 3, 2, 5 আর 2, 7, 850, 853 টাকা বিল ওর। তো বলছে 853 টাকা বিল, চুল কেটে 853 টাকা বিল। সে আবার মাথায় চুলই নাই। বলছে আমি তো চুল কেটেছি, হেয়ার স্টাইল দিয়েছি ঠিক আছে, কিন্তু আমার মাথায় তো কোনো চুলই নাই। তো রাদারফোর্ড মডেলের অবস্থাটা হচ্ছে এরকম। রাদারফোর্ড বিভিন্ন কিছু বলল, বিভিন্ন জিনিসপত্র বলার পর ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে কি হলো? রাদারফোর্ড মডেলের মাথায় কোনো চুলই থাকলো না। অর্থাৎ ইলেকট্রনটা এসে প্রোটনে পতিত হলো এবং পুরা মডেলটা ব্যাহত হয়ে গেল। এরকম হলো না বিষয়টা? এরকমই দাঁড়ালো। এবং বিজ্ঞানী বোর কিন্তু আবার মজার বিষয় হচ্ছে, বিজ্ঞানী বোর আবার এই যে ত্রুটি রাদারফোর্ডের, এই ত্রুটি নিয়ে আবার কাজ করা শুরু করেছে। বোরের মডেলটা যখন আমরা পড়ব তখন দেখব যে হচ্ছে বিজ্ঞানী বোর রাদারফোর্ডের ত্রুটি নিয়ে কাজ করেছে। অর্থাৎ কোণে একটা বর সাজছে অনেকজন, কোণে পরমাণুর মডেল, আর বর সাজছে একবার থমসন, একবার রাদারফোর্ড, একবার বোর, একবার হচ্ছে ম্যাক্সওয়েল, একবার ম্যাক্স প্লাঙ্ক। ম্যাক্সওয়েল ম্যাক্স প্লাঙ্ক এখানে আসে নাই, এখানে আসছে হচ্ছে ডি ব্রগলি, তারপর হচ্ছে হাইজেনবার্গ, শ্রডিঞ্জার। এরা এক এক সময়ে এক একজন আসছে, কিন্তু মডেল একটাই। এই একটা মডেলকেই বিভিন্ন জন বিভিন্নভাবে এসে উপস্থাপন করেছেন এবং তাদের ত্রুটি, তাদের সফলতা, এগুলা দিয়ে মডেলটার ব্যাখ্যা দিয়ে গেছেন। তো আমরা রাদারফোর্ড মডেলের যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা সেটা এবার দেখব। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা দেখব। দেখো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা যেটা আছে, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় আমরা হচ্ছে নিউক্লিয়াস যেটা রাদারফোর্ড আবিষ্কার করেছিল, সেই আবিষ্কারের যে কনসেপ্ট সেটা আমরা দেখব। তো ওনার আবিষ্কারের ক্ষেত্রে তোমাদের এই চিত্রটা আগে আঁকার দরকার নাই, তোমরা আগে লিখবা হচ্ছে উপকরণটা। অর্থাৎ এই যে মডেলটা ছিল, অর্থাৎ আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা যেটা ছিল, এই পরীক্ষার জন্য কি কি উপকরণ ছিল বা ইনগ্রেডিয়েন্টস কি কি ছিল সেগুলো আমরা একটু আগে দেখব, তারপর হচ্ছে আমরা ব্যাখ্যায় যাব। তো প্রথম উপকরণ যেটা ছিল সেটা হচ্ছে আলফা কণা। আলফা কণা ছিল হচ্ছে একটা উপকরণ এই যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার। আরেকটা ছিল হচ্ছে সোনার পাত বা স্বর্ণপাত। এটা হচ্ছে, এটার পুরুত্বটা অনেক সময় কোশ্চেনে চায় যে এটার পুরুত্ব কত। 0.0004 সেন্টিমিটার পুরু, এই পুরুত্বের সোনার পাত ব্যবহার করা হয়েছিল। এবং জিঙ্ক সালফাইডের আস্তরণযুক্ত একটা পর্দা ব্যবহার করা হয়েছিল, ZnS, জিঙ্ক সালফাইডের আস্তরণযুক্ত পর্দা, আস্তরণযুক্ত পর্দা ব্যবহার করা হয়েছিল। এই তিনটা উপকরণ নিয়েই মেইনলি রাদারফোর্ড কাজটা সম্পন্ন করেছিল। তো রাদারফোর্ডের মডেল এবং বোরের মডেলটা কিন্তু টোটালি ডিফারেন্ট মডেল। এটা এমন না যে রাদারফোর্ড মডেল দিয়ে গেল আর এই মডেলটার কনসেপ্টগুলা সবগুলা থাকতে হবে বোরের মডেলে, এটা না। বিজ্ঞানী বোর আলাদা মানুষ, উনি যে মডেল দিয়েছে ওনার মডেল টোটালটা আলাদা, তবে কনসেপ্ট কিছুটা মিল থাকতে পারে। যেটা হচ্ছে রাদারফোর্ডের মডেলে যে সত্যতাগুলো ছিল সেগুলো তো থাকবেই, কিন্তু উনি সত্যতাটাকে বাদ দিয়েও উনার মতো করে উপস্থাপন করতে পারে, সেটা আবার তার ত্রুটিও হতে পারে। অর্থাৎ এমনটা ভাবা যাবে না যে হচ্ছে রাদারফোর্ড তো মডেল এটা বলে গেছে তাহলে বোরের আবার ওটা ভুল কেন হলো, এমনটা ভাবা যাবে না। কারণ হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড এক কনসেপশন থেকে মডেল দিয়েছে আর বোর আবার আরেকটা কনসেপশন থেকে দিয়েছে। দুজনের মডেল উপস্থাপনাটা হচ্ছে ভিন্ন ভিন্ন।
আশা করছি বুঝাইতে পেরেছি। এখানে একটা জিনিস তোমরা মনে রাখবা যে জিঙ্ক সালফাইডের আস্তরণযুক্ত পর্দার দুইটা কাজ মনে রাখবা। এরা হচ্ছে নর্মালি আলফা কণার দিক পরিবর্তন নির্দেশ করে না, নির্ণয় করে। এটা লিখলে কারেকশনটা মানে এটা কারেক্ট হবে, মানে বেশি অ্যাকুরেট হবে যে আলফা কণার দিক পরিবর্তন নির্ণয় করে। অর্থাৎ আলফা কণা কোথায় যাচ্ছে, কোন দিক দিয়ে গেল আর কোন দিক দিয়ে গেল না, একটা আলফা কণা ধরো আমি সোজা পাঠাইলাম, এই আলফা কণাটা যে ওই সোজাই হিট করার কথা, কিন্তু আলফা কণাটা যদি বেঁকে যায় তখন আমি ধরে নিব যে এটা হচ্ছে গতিপথ থেকে পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ আলফা কণার দিক পরিবর্তনটা এ নির্ণয় করে, আলফা কণার দিক পরিবর্তন নির্ধারণ করে দেয় না। মানে আলফা কণা কোন দিকে যাবে সেটা কিন্তু এই জিঙ্ক সালফাইডের আস্তরণযুক্ত পর্দা ফিক্সড করে দেয় না। এটা কি করে, কোন দিকে গেল সেইটা সে বের করে দেয়। কোন প্রক্রিয়ার মাধ্যমে? প্রতিপ্রভা সৃষ্টির মাধ্যমে। এই কথাটাও অ্যাড করে রাখো, এটা হচ্ছে প্রতিপ্রভা সৃষ্টি করে, প্রতিপ্রভা সৃষ্টি করে। তোমরা বিভিন্ন যে খেলাধুলাগুলো হয়, অর্থাৎ ফুটবল বিশ্বকাপের ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় যে হচ্ছে বড় পর্দায় খেলা দেখানো হয় প্রজেক্টরের মাধ্যমে। তো প্রজেক্টরের মাধ্যমে যখন খেলা দেখানো হয় তখন কি করা হয়, কোন কালারের পর্দার উপরে আলো ফেলা হয়? কালো পর্দা নিশ্চয়ই, নাকি? কালো পর্দা না, সাদা পর্দার উপরে। যত বেশি সাদা হয় তত বেশি স্পষ্টভাবে ওই রিফ্লেকশনটা হয়, জানো, তত ভালো মতো দেখা যায় ওটা। আর দেখবা যে সাদা কাপড়টা যত বেশি পরিষ্কার হবে, স্বচ্ছতা অর্থাৎ যে কালারটা আসবে, পিকচার যেটা আসবে সেটা তত বেশি ভালো হবে। আর যদি তুমি কালো ইউজ করো তাহলে কালো হলে কেন দেখা যাবে না? কারণ কালো তো সমস্ত আলো অ্যাবজর্ব করে নেয়, আর সাদা কি করে, সব আলোকে রিফ্লেক্ট করে দেয়। তো এই জন্যে জিঙ্ক সালফাইডের আস্তরণযুক্ত পর্দা যেটা আছে এটা নর্মালি হচ্ছে ওই সাদা পর্দার মতোই থাকে, এবং এরা কি করে, একটা প্রতিপ্রভা তৈরি করে, অর্থাৎ একটা স্পট দেয় বিভিন্ন জায়গায়। কোন জায়গায় আলফা কণা হিট করছে সেই জায়গায় একটা স্পট তৈরি করে। এটা দেখে আমরা বুঝতে পারি যে এই জায়গায়, আমরা না, রাদারফোর্ড বুঝেছিল যে এই জায়গায় আলফা কণাগুলো হিট করছে। এটা ছিল তার উপকরণ, অর্থাৎ এই জিনিসপত্রগুলো নিয়ে উনি কাজ শুরু করেছিলেন। এখন আসো, ওনার যে পরীক্ষণ যেটা আছে, এই পরীক্ষণ বর্ণনা করার জন্য তোমাকে অবশ্যই এই চিত্র সহকারে বর্ণনা করতে হবে, এবং আমি যেভাবে বলছি এভাবেও যদি তুমি লিখে দিয়ে আসো খাতায়, তাও তুমি ফুল মার্কস পাবা। একটু জাস্ট গুছায় লিখবা তাহলে হবে। তো এই পরীক্ষণটায় কি ছিল দেখো, উনি আলফা কণা ইউজ করেছিল। তো আলফা কণার সংজ্ঞাটা তোমরা একটু লিখে রাখো, আমি বলে দিই যে আলফা কণা কি, এই কথাটা তোমরা একটু লিখে রাখো। আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। লিখো, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। তো দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস কেমন? দ্বিধনাত্মক হচ্ছে এই যে এটা, আমি সংজ্ঞাটা বেশ কয়েকবার বললাম, তোমরা লিখে নিবা। দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। তো হিলিয়ামে 4 আর 2 থাকে, এখান থেকে যদি 2টা ইলেকট্রন সরায় নিই তাহলে কি দাঁড়ায়, 2টা ইলেকট্রন সরিয়ে নিলে দেখো, ইলেকট্রন মানে কি বলেছিলাম, ইলেকট্রন মানে পাপ। তো 2টা পাপ সরালে 2টা পূর্ণ মাথার উপরে চলে আসে, অর্থাৎ পজিটিভ চার্জ আসবে 2টা। তুমি যদি 2টা পাপ ছাড়ো, সবে মেরাজ গেল। তুমি যদি পাপ ছাড়ো তাহলে সেক্ষেত্রে তোমার মাথার উপরে পূর্ণ আসবে। পাপ ছাড়া শিখো, পাপ ছাড়তে সবে মেরাজ, সবে বরত, সবে কদর লাগে না, প্রতিদিনই পাপ ছাড়া যায়। পাপ ছাড়তে শিখো, পাপ গ্রহণ করতে না। পাপ ছাড়বা, হালকা থাকবা এবং পাপ মুক্ত থাকবা, পাপ মুক্ত থাকার চেষ্টা করবা। এই যে হিলিয়ামের মতো, হাইড্রোজেন হচ্ছে পৃথিবীতে সব থেকে কম পাপী মৌল। হাইড্রোজেনে ইলেকট্রন একটা, হাইড্রোজেনের চাইতে কম ইলেকট্রন বিশিষ্ট কোনো মৌল নাই। তো হাইড্রোজেনের মতো হতে শিখো তোমরা, কম পাপী হয়ে যাও পৃথিবীতে। যাই হোক, দেখো হিলিয়াম যেটা আছে, হিলিয়ামের মাথার উপরে কি আসবে, 2+, 4, 2, এটাই হচ্ছে আলফা কণা। এটাকে এভাবে প্রকাশ করা যায়, অথবা তুমি এটাকে এভাবে প্রকাশ করতে পারো, ডিরেক্ট আলফা কণাও বলতে পারো। তো এখানে দেখো, দ্বিধনাত্মক চার্জ দিয়ে আমি আলফা কণা বুঝিয়েছি। এই আলফা কণার সোর্স কি? আলফা কণার সোর্স হচ্ছে তেজস্ক্রিয় মৌল যেগুলো আছে সেগুলা। তেজস্ক্রিয় মৌল কোনগুলো হয় সেগুলো নিয়ে আমি ডিটেলস পড়বো সামনে। তারপরেও বলে রাখি, 82-র উপরে, 82 পারমাণবিক সংখ্যার উপরে যে মৌলগুলো আছে তাদের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা কণা নির্গত হয়।
তো এইটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল থেকে এই আলফা কণাটা পাওয়া যায়। এখন আসো বিজ্ঞানী রাদারফোর্ড করেছিলটা কি? বিজ্ঞানী রাদারফোর্ড করেছিল হচ্ছে কিছু আলফা কণা প্রেরণ করেছিল। এই যে স্বর্ণপাত, এই সোনার পাতটাকে নিয়ে কিছু আলফা কণা প্রেরণ করেছিল। দেখো আলফা কণা যাচ্ছে 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 সোজা চলে যাচ্ছে। এখানে আরেকটা বিষয় আমার ছুটে গেছে, সেটা হলো ইলেকট্রনগুলো এভাবে অবস্থান করে। দেখো ইলেকট্রনগুলো যদি এভাবে অবস্থান করে তাহলে দেখো তো অধিকাংশ স্থান ফাঁকা না? আসলে উনি তো এরকম কক্ষপথ দিয়ে বলেছিল না, ওনার যে মডেল ছিল সেটাতে কক্ষপথ ছিল না। এখানে আমরা বোঝার সুবিধার্থে লিখেছি ওনার তো কক্ষপথ বিহীন একটা মডেল ছিল। তো এই যে এখানে দেখো এই যে এই আলফা কণার দিকটা সোজা চলে গেল, যে কি করছে, এই যে এটা হচ্ছে জিঙ্ক সালফাইডের আস্তরণযুক্ত পর্দা, এটা জিঙ্ক সালফাইডের আস্তরণযুক্ত পর্দা। এটা কি? এটা হচ্ছে আলফা কণা। এটা কি? এটা হচ্ছে সোনার পাত। এই যে আলফা কণাগুলো যাচ্ছে স্বর্ণপাত ভেদ করে যে জিঙ্ক সালফাইডের আস্তরণযুক্ত পর্দার উপরে হিট করছে, এর ফলে কি হচ্ছে, একটা একটা করে সুন্দর সুন্দর স্পট তৈরি হচ্ছে। এই যে একটা একটা করে স্পট তৈরি হচ্ছে এখানে। এর ফলে রাদারফোর্ড দেখলেন যে এই আলফা কণা সোজা তো আমি পাঠিয়েছিলাম, এটা এখানে চলে গেল, ঠিক আছে, এই আলফা কণা পাঠিয়েছিলাম এখানে গেল, এটা পাঠিয়েছিলাম, এই যে এটা পাঠিয়েছিলাম এখানে গেল, এটা এখানে গেল, কিন্তু দুইটা আবার এই প্রান্তে তৈরি হচ্ছে। এই দুইটাও বুঝলাম যে এটা এখান থেকে এখানে গেছে আর এটা এখানে আসছে, ধরে নিলাম। কিন্তু উনি দেখলেন একটা মাত্র আলফা কণিকা এই যে এই সোজা এই জায়গাটুকুতে কোনো স্পট তৈরি করছে না, বরং এটা সোজা উল্টা পথে ফিরে আসছে। তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে মাঝখানে এমন একটা কিছু আছে যেটা হচ্ছে এই যে হিলিয়াম নিউক্লিয়াস যেটা যাচ্ছে, অর্থাৎ পজিটিভ চার্জ সম্পন্ন হিলিয়াম এটা যাচ্ছে, কিন্তু এটাকেও বিকর্ষণ করে পাঠিয়ে দিচ্ছে, অর্থাৎ হিলিয়াম নিউক্লিয়াসের থেকেও পজিটিভ চার্জ বেশি চার্জযুক্ত কোনো একটা কিছু আছে যেটা এটাকে বিকর্ষণ করে পাঠিয়ে দিচ্ছে। তখন তিনি সিদ্ধান্ত নিলেন পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস আছে এবং নিউক্লিয়াসে পজিটিভ চার্জ আছে। তাহলে ওনার পর্যবেক্ষণ কি ছিল দেখো তো? ওনার পর্যবেক্ষণ মানে উনি কি দেখলেন? পর্যবেক্ষণ ছিল হচ্ছে অধিকাংশ সোজা, কিছু বাঁকা, একটি উল্টা। কি ছিল? 1 নম্বর পর্যবেক্ষণ ছিল অধিকাংশ সোজা, অধিকাংশ সোজা। 2 নম্বর কি ছিল? কিছু বাঁকা, কিছু বাঁকা। 3 নম্বর একটি উল্টা। 20,000-এর মধ্যে একটি। অর্থাৎ অধিকাংশ আলফা কণা সোজা পথে চলে যায়, কিছু আলফা কণা, এখান থেকে তোমরা সুন্দর করে তোমাদের মতো করে সেন্টেন্স দিয়ে লিখবা, তবে মনে রাখার ক্ষেত্রে এভাবে রাখবা, অধিকাংশ সোজা, কিছু বাঁকা, একটি উল্টা। অধিকাংশ সোজা, কিছু বাঁকা, একটি উল্টা। তাহলে অধিকাংশ সোজা মানে কি? অধিকাংশ আলফা কণা সোজা পথে গমন করে। কিছু বাঁকা মানে কিছু পরিমাণ আলফা কণা গতিপথ থেকে সামান্য বেঁকে যায়। এই কথাটা বলতে পারবা না তোমার মতো করে? অবশ্যই পারবা। এরপর বলা হচ্ছে একটি সোজা উল্টা পথে ফিরে আসে। 20,000-এর মধ্যে একটি আলফা কণা সোজা উল্টা পথে ফিরে আসে। এটা ছিল তার পর্যবেক্ষণ। এরপরে তিনি সিদ্ধান্ত কি নিলেন? সিদ্ধান্তটা ছিল হচ্ছে ওনার পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস, আর আরেকটা কি, নিউক্লিয়াসে পজিটিভ চার্জ কেন্দ্রীভূত থাকে। নিউক্লিয়াসে পজিটিভ চার্জ কেন্দ্রীভূত থাকে। এটা ছিল তার হচ্ছে সিদ্ধান্ত। অর্থাৎ ফাইনালি যে রাদারফোর্ড মডেলের স্বীকার্য, সীমাবদ্ধতা এবং আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত উপকরণ কি কি লাগে সেই জিনিসপত্রগুলো সবগুলো আমরা দেখে ফেললাম। তাহলে আজকে আমরা দেখলাম হচ্ছে থমসন এবং রাদারফোর্ড মডেলের ডিটেলস বিষয়বস্তু। তাহলে আজকের মতো তোমাদের জন্য এই পর্যন্তই।